আমি এখন আছি ডালি মনাস্ট্রিতে, যেই মনাস্ট্রিটা লোকেটেড হচ্ছে দার্জিলিং ম্যাল এবং বাতাসিয়া লুপের মাঝামাঝি। এটা কিন্তু গেট, আর নিচ দিয়েই কিন্তু চলে যাচ্ছে টয় ট্রেনের লাইন। এই সিঁড়ি দিয়ে সোজা ওপরে চলে গেলেই কিন্তু মনাস্ট্রি, আর এই হচ্ছে কিন্তু মনাস্ট্রির মিউজিয়াম। আর এখানে বলে রাখা ভালো, মিউজিয়াম বা মনাস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও করার পারমিশন ওনারা দেন না। তো বেসিক্যালি মনাস্ট্রির ভেতরে কি আছে সেটা আমি বলছি একটু বাদে। তো চলো আগে আমি মনাস্ট্রিটা ঘুরে আসি। আর আপনি যদি এখানে ওনাদের কাছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে গিয়ে ধরা পড়েন, তো সেক্ষেত্রে ওনারা 500 টাকা ফাইন করবে এবং আপনার ফোন থেকে ভিডিওটাকে ডিলিট করে দেবে। তো সিঁড়ি দিয়ে উঠে কিন্তু তোমরা এই জায়গাটাতে আসবে, এটা হচ্ছে বুদ্ধ লামাদের ঘর। আর এইটা কিন্তু হচ্ছে ডালি মনাস্ট্রি। মনাস্ট্রিটা কিন্তু দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা মনাস্ট্রি। আর এই দিকটা দেখো একবার, একটা কত বড় ধূপদানি রাখা, এবং অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে কত ধূপকাঠি অলরেডি জ্বালানো হয়েছিল। মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যেহেতু টোটালি প্রহিবিটেড, সেই কারণে কিন্তু ভেতরটায় আমি দেখাতে পারছি না। এটা ওনাদের ক্লিনিক। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ওয়াল পেন্টিং আছে, এখানে একটা কিন্তু বুদ্ধ মূর্তি আছে। আর আমার কাছে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগলো সেটা হচ্ছে ঐরাবত হাতির মূর্তিটা। বৌদ্ধ পুরাণ মতে কিন্তু এই সাদা হাতি মানে ঐরাবত হাতি ওড়ার ক্ষমতাও রাখতো। এই দিকটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং ম্যাল, আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে কিন্তু আমার হোমস্টে, মানে বাতাসিয়া লুপের দিকটা। আর এই বাতাসিয়া লুপ থেকে কিন্তু সোজা একদম চলে গেলে ঘুম স্টেশন পড়ছে। এবার তোমাদেরকে বলি মিউজিয়ামের ভেতরে কি আছে। প্রথমত মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে নানান বৌদ্ধ জাতি উপজাতিদের ট্র্যাডিশনাল ড্রেস পরানো কিছু মূর্তি, যেমন লেপচা, তামাং, তারপর শেরপা, যারা পর্বতারোহীদেরকে পাহাড়ে উঠতে গাইড করে এবং তাদের লাগেজ ক্যারি করে। তো এরপর রাই, গুরুং, ছেত্রী, গোর্খা। তো বেসিক্যালি ওনারা কোথায় বসবাস করতো, ওনাদের ট্র্যাডিশনাল খাবার কী ছিল, ট্র্যাডিশনাল ড্রেস কী ছিল, মানে ওনাদের টোটাল লাইফস্টাইল কীরকম ছিল, সেইটাই কিন্তু ওখানে মূর্তি করে মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। আমি কিন্তু মনাস্ট্রির মধ্যে থেকে জাস্ট ঘুরে আসলাম এবং এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে আমি জানতে পারলাম যে এই মনাস্ট্রিকে কিন্তু রক্ষা করে ড্রাগন। মনাস্ট্রির ভেতরে বুদ্ধদেবের মূর্তি এবং তার সাথে কিন্তু টিবেটিয়ানদের অনেক ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র আমি দেখতে পেলাম, এবং তার সাথেও কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু মূর্তি এবং কিছু ওয়াল পেন্টিং আছে যেগুলোর মানে আমি সঠিক জানি না। বছরের একটা নির্দিষ্ট দিনে কিন্তু বুদ্ধ লামারা একটা ডান্স পারফর্ম করে থাকেন, যেটার নাম হচ্ছে ছাম। এই নাচের উৎপত্তি কিন্তু তিব্বতে, এবং বৌদ্ধ পুরাণ মতে এই নাচ কিন্তু প্রথম শুরু করা হয়েছিল অষ্টাদশ শতকের দিকে। এটি একটি প্রাণবন্ত মুখোশধারী এবং পোশাক পরিহিত নৃত্য, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের কিছু সম্প্রদায় এবং বৌদ্ধ উৎসবের সাথে সম্পর্কিত। এই নৃত্যে তিব্বতী এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এই নাচ সংবেদনশীল প্রাণীদের প্রতি করুণা দেখিয়ে করা হয়ে থাকে, এবং এটি প্রধানত মার্চ বা এপ্রিলের দিকে হয়ে থাকে। তো চলো, এই যে এটা কিন্তু এন্ট্রিটা আমি আগে দেখাইনি, এটা এন্ট্রি। এই হচ্ছে এন্ট্রি মনাস্ট্রির। মোটামুটি মনাস্ট্রিতে ওখানে ঘুরলাম, এবার দার্জিলিং ম্যালে যাই, শপিং করব, কিছু শপিং করতে হবে ওখান থেকে। আমার ম্যালের কাছাকাছি এসে গেছি। ম্যাল থেকে কিন্তু ওই দিক থেকে অ্যাকচুয়ালি আসতে গেলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হয়, ঠিক আছে। তা বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। সো दादा एखाने पार्क करे, ब्लॉग शूट करो, ठीक है। ये लोकेशन कौन सा है? मतलब अगर किसी को ये बाइक फाइक लेके आता है कोई, अगर ढूंढ नहीं पाते है पार्किंग, तो मतलब कहाँ पड़ा है इस जगह? कोई लोकेशन है? एमपी रोड है। तो you can tell HD Lama road also। এই যে এই রাস্তা দিয়ে আসতে হবে সোজা, আমি দেখিয়ে দেবো পরের ডিরেকশনটা। এখানে কিন্তু বাইকটা রেখে দিয়েছি পার্ক করে। এবার এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। সো এটা অনেক ঘোরা রাস্তা, সিঁড়ি দিয়ে কিন্তু আমার তাড়াতাড়ি হবে। তোমরা এই রাস্তা দিয়ে এসে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলের সামনে দিয়ে নেমে কিন্তু এখান দিয়ে সোজা গিয়ে দেন ইউটার্ন মেরে ওইদিকে চলে যাবে এমপি রোড, ওটার নাম। চলো ম্যালের দিকে যাই। তো ম্যাল রোডে কিন্তু উঠে গেছি। দিদি চা বিক্রি করছে। দিদি আপনার নাম? হ্যাঁ, সৃষ্টি দিদির নাম, ঠিক আছে। এখানে দার্জিলিং থেকে দিদি বিলং করে। আমি লাল চা নিয়েছি, তোমরা চাইলে মিল্ক টি অবভিয়াসলি হতো না। দিদির কাছে কিন্তু দুধ চাও আছে, ঠিক আছে। চলো চাটা এনজয় করি। 20 টাকা দাম, বেশি দামও না কিন্তু। সিরিয়াসলি দারুণ ফ্লেভার। গ্লেনারিস কিন্তু দার্জিলিংয়ের একটা পপুলার রেস্টুরেন্ট, তোমরা অনেকেই নামটাম শুনেছো অবশ্যই। যারাই দার্জিলিংয়ে যাচ্ছে তারাই কিন্তু এই হপ গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফটো আপলোড করছে। তা আমিও ফটো তুলবো, বাট একটু রাত হোক তারপর। কিন্তু আমি ছবি কি করে তুলবো, আমার সেটা এখন মনে পড়লো। আমার তো ফোনের ক্যামেরাই খারাপ।
ডমিনোস, ঢুকবো না ডমিনোসে বিকজ ওটা আমার ওখানেও আছে, সেখানে এসে ডমিনোসে খাওয়ার মানে হয় না। কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান, চায়ের দোকান, এখানে এখানকার শোপিস অনেক কিছু। ম্যাক্সিমাম ওভারকোট কিন্তু মেয়েদেরই দেখছি, ছেলেদের ওভারকোট খুব একটা নেই। প্রপার অ্যাকচুয়ালি মল রোড যেটা, সেটা কিন্তু এটা, ঠিক আছে। বসার জায়গা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আস্তাবল রোড চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে আস্তাবল রোড। আগের বার যখন দার্জিলিং এসেছিলাম এই দিকে একটা হোটেলে ছিলাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি দার্জিলিং ম্যাল। তো সোজা ছবি তোলার একটা স্পট আছে ওদিকে। এখানে 12-13 তারিখ কিন্তু বরফ পড়েছিল হালকা পাতলা, শুনলাম আমি, বললো লোকজন এখানে। আমার ভাগ্যে বরফ নেই। তো ওখানে কিন্তু একটা ছবি তোলার জায়গা, আর আমায় তো কেউ ছবি তুলে দেওয়ার নেই। পাহাড়ি ঘোড়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি আস্তাবল রোড। সবগুলোর ভেতরে কিন্তু ঘোড়া থাকে। আপনি বাঙালি? বাঙালি তো, আচ্ছা। 60 করে এগুলো? গ্লেনারিসে ভাবছি খাবো, তো চলো যাওয়া যাক। কিন্তু যে সমস্ত খাবার পাওয়া যায় সবই কিন্তু ইউরোপিয়ান স্টাইল, অথেন্টিক ইউরোপিয়ান স্টাইল খাবার এখানে। এটার ওপরে যেটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বার কাম রেস্টুরেন্ট। গ্লেনারিসের ওপরে কিন্তু মেইনলি মেইন কোর্স ছিল, সেভাবে কিন্তু কোনো স্টার্টার্স ছিল না। আর আমার যেহেতু ফুডিং লজিং একসাথে, সেহেতু আমি মেইন কোর্স এখন খাবো না। আর প্লাস ওখানে কিন্তু বার ছিল, আমি ড্রিঙ্কও করি না, সুতরাং আমি নিচে চলে এসেছি স্টার্টার খাওয়ার জন্য এখানে। হোপ গ্লেনারিস, এই ক্যাফেটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা বানিয়েছিল। যখন ইউরোপে গরম পড়তো তো তখন ইউরোপিয়ানরা এখানে আসতো এনজয় করার জন্য। ওপরে কিন্তু হিটার দেখতে পাচ্ছ, প্রতিটা টেবিলে কিন্তু হিটার আছে একটা করে। আর ওপরে কিন্তু রেস্টুরেন্ট কাম বার যেটা। সো এই হচ্ছে গ্লেনারিসের অ্যাম্বিয়েন্স। এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে খুবই ভালো। আমি অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল এখানে আসার, আগের বার এসেছিলাম বাট আসা হয়নি। থ্যাংক ইউ। সো গাইজ, আমার খাবার কিন্তু চলে এসছে এখানে, চিকেন সসেজ। দেখতে একটু অন্যরকম লাগছে মানছি, বাট এটা কিন্তু গ্লেনারিস স্পেশাল ব্রেকফাস্ট ওদের, ঠিক আছে। এটার দাম নিয়েছে হচ্ছে 460 প্লাস GST। আর ওটা হচ্ছে ক্যাপচিনো, মাশরুম, ব্রেড, বাটার, দেন হ্যাম, পর্ক হ্যাম, বেকান, চিকেন সসেজ, রোস্টেড টমেটো, ফুড কোয়ালিটি ইজ রিয়েলি গুড। তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমার সাথে শেয়ার করছি। বাই। অনলাইন পে করে দিয়েছি। বেকারির জিনিসপত্রগুলো কিন্তু সেলফ সার্ভিস, ঠিক আছে। তো এই দোকানে কিন্তু সবই বেকারির জিনিস। চলো শপিং করা যাক কিছু, অনেকক্ষণ হয়ে গেল এখানে।
ভিতরে হিটার ছিল বলে কিন্তু গরম ছিল, বেরোনোর পর প্রচুর ঠান্ডা। গ্লেনারিসে খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আর দারুণ। গ্লেনারিসের সামনে এখানটা সবসময় ভিড় থাকে ছবি তোলার জন্য। उल का है ना, उलन, अच्छा उलन रोज। हाउ मच? 150 করে এগুলো সেল করছে। আমার তো কাউকে দেওয়ার নেই, তোমরা চাইলে কিনতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, 150 করে কিন্তু উলেন রোজ। শুকোবে না কখনো। মারাত্মক ঠান্ডা কিন্তু, প্রচুর ঠান্ডা। আমি যেখানে যেখানে গেছি আজও সব জায়গায় ভিডিও করেছি, আমরা সব রকম সব জায়গায় ভিডিও আছে। ওভারকোটের দোকান কিন্তু পাচ্ছি না আমি সেভাবে। চলো চক বাজারে যাই, ওখানে যদি না পাই দেন এখান থেকে ব্রাউনটা নিয়ে নেবো, বিকজ আর নেই। আর আমার সাইজে, আমার হাইটে তো আরোই নেই। আমার হাইট হচ্ছে 6.3, তো আমার হাইটে কিন্তু এখানে পাওয়াটা খুব মুশকিল। সেই কিন্তু আমার ইয়ের মতোই হচ্ছে, স্প্ল্যান্ডের মতো হচ্ছে। হাইটে আমার আসছে না, হয় হাইটে আসছে না, না হাতায় আসছে না। আর যেগুলো আসছে সেগুলোর দাম বলছে 4000 5000। অত টাকা আমার বাজেট না, তো আমি নেবো না। অত দিয়ে যদি কিনে ব্র্যান্ডেড কিনবো না। লাইটিংটা কিন্তু সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধে 6:20। তো এটাই কিন্তু মল শেষ হচ্ছে অ্যাকচুয়ালি। কিনতে এসেছিলাম, দেখতে পাচ্ছ একটা হাত ঢুকেছে, সেই কিন্তু স্প্ল্যানেডের মতো অবস্থা। হাতা দেখো কোথায়, আরেকটা তো ঢুকছেই না এখানে। এখানে তো ঢোকানোর জায়গাই নেই, হাত এখানে আটকে যাচ্ছে। চলো, বললাম এক সাইজ বড় দিতে যদি পায়, আর নয়তো আমার ভাগ্য খারাপ, সেটাই মানতে হবে। আমার হাইটে না পাওয়াটা, সত্যি কথা বলছি, খুবই চাপ। ব্র্যান্ডেড ছাড়া পাওয়াটা সত্যি চাপ। চলো যদি পাই দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম কালেকশন আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি আপাতত একদিকে পড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, सेम नहीं है क्या? सेम ही है तो। अच्छा, ये थोड़ा अलग है, मतलब हैंड का स्लीव। हाँ, बड़ा वाला अगर मिल जाता कुछ। সো গাইজ, আরেকটা আমাকে দিয়েছে, এটারও কিন্তু হাতা একই অবস্থা। আমার ভাগ্যে কিন্তু ওভারকোট নেই আজকে। এটা কিন্তু ইয়েতে হয়েছে, হাইটেও কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ। জানি না কতটা আসছে নিচ থেকে, কিন্তু হাইটেও ঠিক আছে, বাট সেম প্রবলেম, হাতা শর্ট। চলো, আরো বড় আছে নাকি, इससे बड़ा वाला मिल जाएगा? ठीक है ठीक है। চলো, ওখানে কিন্তু 1000 টাকা করে বলেছিল আমাকে। ওভারকোটগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বাট কি করব, আমার হাইট হচ্ছে 6'3". দেখালাম আমি তো, আমি কাঁপছি রীতিমতো। মারাত্মক ঠান্ডা এখানে, কি আর করা যাবে। চলো চক বাজারে লাস্ট একবার দেখি, যদি পাবো ভাগ্যে থাকলে, আর না হলে আমার এই জন্মে আর কিন্তু ওভারকোট পরা হবে না, কারণ হাইট ওয়াইজ আমার হাতা ছোট হচ্ছে। এখানে বম্বার যে জ্যাকেটগুলো হয় না ফুল স্লিভ, ওগুলোর দাম চাইছিল 400 করে, কিন্তু ওই সেম প্রবলেম, হাতায় কিন্তু আসছে না। এখানে বুট আছে অনেক। এই ভয়েস ওভারটা কিন্তু আমি এখন এডিটের সময় দিচ্ছি, বিকজ তখন আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। এতগুলো ওভারকোট ট্রাই করলাম, এতগুলো ওভারকোট দেখলাম, বাজেটেও আছে, সব কিছু আছে, বাট আমি কিনতে পারলাম না, কজ আমার হাইটে বা আমার হাতাতে আসছে না, সেই জন্য। তো যাই হোক, এটার পর আমি হোটেলে চলে গিয়েছিলাম। আর আমার কিন্তু স্পেস ছিল না গোপ্রোতে আর ভিডিও করার জন্য, সেই কারণে আমি হোমস্টেতে গিয়ে মেমোরি ক্লিয়ার করছিলাম। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে। চলো, ওভারকোট তো পেলাম না, এবার হোমস্টের দিকে যাই। আমার ভাগ্যটাই খারাপ, হয় হাতায় হচ্ছে না, আর নয়তো গায়ে হচ্ছে না, কিছুই করার নেই। জ্যাকেটও সেম, হাতায় হচ্ছে না, হাইটে হচ্ছে না, লম্বা না তো পাওয়া যায় না, ওটাই। মন খারাপ করে আর কি হবে, নেক্সট টাইম, বাই। সো গাইস, আমি বেসিক্যালি কিন্তু আজকে বাড়ি যাচ্ছি। আজকে ফেরার সময় কিন্তু আমি ব্লগ করবো না, সেটাই ঠিক করেছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কি লেভেলের ফগ এখানে। আমি দাঁড়াতামও না, আমি একবার স্ট্রেট বেরিয়েছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি দাঁড়ালাম। কি পরিমাণে মেঘ, এই মেঘগুলোই কিন্তু আমরা দেখি নিচ থেকে, যেরকম মেঘ যাচ্ছে ওপর থেকে কিন্তু এরকম লাগে। ওফো, কি সুন্দর লাগছে পাহাড়টা। আর বিশেষ করে এই সাইডটা, আগে কিন্তু রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ফগ লাইট লাগবেই বাইক চালাতে। এই দিকটা কি আছে না আছে তুমি জানতেও পারবে না, এরকম এই লেভেলের মানে মেঘ, কি বলবো। ওফো, দারুণ লাগছে কিন্তু দেখতে, সিরিয়াসলি। সামনেটায় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা।
প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো আর বেশি দেরি করবো না, বেরিয়ে যাই। তো আমি কিন্তু এখান থেকে একবারে শিলিগুড়ি চলে গিয়েছিলাম, এটা কিন্তু কার্শিয়াংয়ের রোডটা। দেন আমি কিন্তু মালদায় চলে গিয়ে 1 নাইট স্টে করে দেন আবার কলকাতায় ব্যাক করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।